সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। মাঝে বাকি ঠিক আর একটা দিন, তারপরেই জামশেদপুর এফসির বিরুদ্ধে এবারকার আইএসএল ফুটবলের সেমিফাইনালে মাঠে নামবে মলিনার মোহনবাগান। কিন্তু মাঠে নামার আগে ঘটে গেল এক চরম বিপর্যয়। ক্লাবের শীর্ষ কর্তাদের সঙ্গে চরম মনোমালিন্যের জন্য হঠাৎই কোচের পদ থেকে পদত্যাগ করলেন মলিনা। কর্মকর্তাদের এখন মাথায় হাত। আপাতত এই প্রথম দফার সেমিফাইনালে সহকারী কোচই চালাবেন। কিন্তু এই রকম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে দলের মনোবলটা শুরুতেই যে অনেকটা নষ্ট হয়ে গেল, তা নতুন করে আর বল দেওয়ার অপেক্ষা রাখে না। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। চলতি সপ্তাহে ভারতীয় ফুটবলের জন্য মহা গুরুত্বপূর্ণ অনেক কিছুই অদল বদল হওয়ার সম্ভাবনা। 2 এপ্রিল সুপ্রিম কোর্টের রায় দিতে পারে এআইএফএফ এর নয়া সংবিধানকে স্বীকৃতি দিয়ে। সেই দিনই আবার দিল্লি হাইকোর্টে মামলা আছে এআইএফএফ এর সেক্রেটারি জেনারেল পদে সাজি প্রভাকরণকে সরিয়ে অনিল কুমারকে নিয়োগ করে দেওয়ার বৈধতা নিয়েও। 7 এপ্রিল আছে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি সভা, যার মূল আলোচ্য বিষয় আগামী দিনে কোন কোন শর্তে রিলায়েন্সের সঙ্গে মিডিয়া রাইটস এগ্রিমেন্ট হতে পারে। ভারতীয় ফুটবলের অভিভাবক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ এর সংবিধান সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি টানাপোড়েন চলছে। একাধিক পার্টি এর সঙ্গে জড়িয়ে। নতুন সংবিধান তৈরি না হওয়ায় 2022 সালে নির্বাচন করে কল্যাণ চৌবের নেতৃত্বে কমিটিকে এআইএফএফ চালানোর মান্যতা দিয়েছিল সর্বোচ্চ আদালত। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও সংবিধান সংশোধনে নামেন। ফিফা এএফসির সঙ্গে আলোচনা চালার পাশাপাশি ভারতীয় ফুটবলের সঙ্গে সম্পর্কিত সংস্থা, ক্লাব, রাজ্য, স্পন্সর সকলের মতামত নেন তিনি। তারপরে তার খসড়া সংবিধানে জমা দেন সুপ্রিম কোর্টে। আদালত এ ব্যাপারে একবার শুনানিও করেছে। 25 মার্চ শেষ শুনানিতে বিচারপতি পি.এস. নরসিমহা, জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে তারা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে 2 এপ্রিল। আইএসএল এর শুরুটা ভালো ছিল না মুম্বাই সিটি এফসি। মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে ড্র করে এই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্রা ক্যাপসিং এর ছেলেরা। এমনকি দ্বিতীয় ম্যাচেও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালো, সেটা বজায় থাকেনি বেশি দিন। চেন্নাই এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থ ইস্ট ইউনাইটেড, আইএসএল এর একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল আইএসএল জয়ী এই দলকে, যার প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিলেন সমর্থকরা, কিন্তু সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করে পরিস্থিতি। দ্বিতীয় লেগে একের পর এক ফুটবল দলকে টেক্কা দিয়ে প্লে অফে নিশ্চিত করেছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল দল। লিগের শেষ ম্যাচে অনায়াসেই তারা আটকে দিয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসিকেও, যার ফলে ষষ্ঠ স্থান অধিকার করেছিল গতবারের আইএসএল জয়ীরা। সাময়িক বিরতির পর গত শনিবার ইন্ডিয়ান সুপার লিগে প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির, যেখানে তাদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। ক্রিকেটের ডায়েরি। আইপিএলে হোম অ্যাডভান্টেজ বিতর্কের পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে প্রচুর চর্চা আলোচনা চলছে, সেটা হলো চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পজিশন। আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে 9 নম্বরে নেমে ক্রিকেট মহলে সমালোচিত হয়েছেন ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে নিজেকে ব্যাটিং অর্ডারে এগিয়ে নিয়ে এলেও শেষ পর্যন্ত ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি। কারণ কিছুই নয়, মহেন্দ্র সিং ধোনির হাঁটু। রাজস্থান রয়্যালস ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি বলে যান, ধোনির হাঁটুর যা অবস্থা তাতে তার পক্ষে টানা 10 ওভার ব্যাটিং করা কিংবা রান নিতে দৌড়ানো সম্ভব নয়। তাই এবার থেকে ধোনি কোন পজিশনে ব্যাট করতে যাবেন তা ঠিক করবেন তিনি নিজেই। পুরোটাই সময়ের উপর নির্ভরশীল। কখন ব্যাট করতে নামা উচিত, কোন পজিশনে নামা উচিত, সেটা এমএসি সবচেয়ে ভালো বুঝতে পারে। আসলে আগের মতো শরীর নেই আর ওর, হাঁটু অত্যন্ত ভোগাচ্ছে। এখনো এমএসএ খেলতে অসুবিধা হচ্ছে না, কিন্তু তারপরও পুষ্টিগত একটা ব্যাপার থাকে। ওর পক্ষে 10 ওভার ধরে ব্যাট করা, দৌড়াদৌড়ি করে রান নেওয়া সম্ভব নয়। তাই নির্দিষ্ট দিনে ও ঠিক করবে ওর পক্ষে সেদিন কতটা করা সম্ভব। উদ্বোধনী ম্যাচে টিকিটের ন্যূনতম দাম ছিল 900 টাকা, তারপর 2000, 3500, 5000, 6000, 10000 এবং 15000 টাকার টিকিট ছিল। লখনৌয়ের বিরুদ্ধে ম্যাচে সেই দামেই পরিবর্তন আনা হয়েছে। ন্যূনতম দাম অবশ্যই 900 টাকায় থাকছে, কিন্তু তারপর দাম কমে হয়েছে 1200, 1500 এবং 1800 টাকা। ইডেনে ক্লাব হাউসের আপার এবং লোয়ার টিয়ারের টিকিটের দাম যথাক্রমে রাখা হয়েছে 6 এবং 10,000 টাকা। এরপর রয়েছে 12,000, 25,000 এবং 35,000 টাকার টিকিট, যদিও এই বদল করা হয়েছে শুধু লখনৌ ম্যাচের ক্ষেত্রেই। ওয়েস্ট ইন্ডিজের টি-20 ফরম্যাটের নতুন নেতা শাই হোপ। রবমান পাওয়েলের জায়গায় তিনি অধিনায়ক হলেন। ওডিআই ফরম্যাটে ক্যাপ্টেন হোপি 4 বছর টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া ক্রেগ ব্রেথওয়েট গতকালই দায়িত্ব ছাড়লেন। চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-20 ফরম্যাটে খেলা হবে, তাই বাংলাদেশের পাকিস্তান সফরে 3টি ওডিআই ও 3টি টি-20 ম্যাচের বদলে দুপক্ষই 5 ম্যাচে টি-20 সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে। পাক ক্রিকেট বোর্ড এখনো কিছু জানায়নি। আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলছেন না, তবে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের 3 ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তাদের একজন লিটন দাস দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে পিএসএল কে বেছে নিয়েছেন, আর একজন এটি টেস্ট খেলে পিএসএল এ খেলতে যাবেন।
বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন বোর্ডের থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছেন, ফলে জিম্বাবুয়ের বিরুদ্ধে দেশের মাটিতে যখন টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, সেই সময় তিনি ব্যস্ত থাকবেন পিএসএল খেলতে। বাংলাদেশের পেসার নাহিদ রানা একটি টেস্টে খেলে পিএসএল এ যোগ দেবেন। ছাড়পত্র দেওয়া হয়েছে রিশাদ হোসেনকেও, কারণ তিনি এখন টেস্ট দলের সদস্য নন। লিটনকে নিয়েছে করাচি কিংস। নাহিদ এবং রিশাদ খেলবেন যথাক্রমে পেশোয়ার জালমি এবং লাহোর কান্দার্সের হয়ে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। অপ্রতিরোধ বার্সেলোনার দুরন্ত রবার্ট লেভানডস্কি। লা লিগায় বার্সেলোনা এক প্রকার উড়িয়ে দিল জিরোনাকে। জোড়া গোল করে ম্যাচের নায়ক রবার্ট লেভানডস্কি। 29 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে 3 পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল হ্যান্সি ফ্লিকের ছেলেরা। ম্যাচের শুরু থেকে আধিপত্য দিয়ে খেললেও গোল আসছিল না। 42 মিনিটে লাদিস্লাভ ক্রেইজির আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। 53 মিনিটে গতির বিরুদ্ধে আর্নাউট দানজুর গোলে সমতা ফেরায় জিরোনা। তারপরে আক্রমণে কার্যত ঝড় তোলেন লামিনে ইয়ামালরা। 61 মিনিটে ফেরমিন লোপেজের হেড থেকে 2-1 করেন লেভানডস্কি। 77 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পোল্যান্ডের স্ট্রাইকার। পরিবর্তন হিসেবে নেমে খেলা শেষ হওয়ার 4 মিনিট আগে 4-1 করেন ফেরান তোরেস। চলতি বছরের মাঝামাঝি হওয়ার কথা ছিল বহু প্রতীক্ষিত ফিনালিসিমা, কিন্তু সেই লড়াই পিছিয়ে যেতে চলেছে। গত বছর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো জেতে স্পেন। এরপরেই দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন দলের এই ম্যাচ নিয়ে হওয়া ভক্তদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গিয়েছিল। তবে আপাতত এই ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে মেসি ইয়ামালদের লড়াই দেখতে 2026 পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি এমন ঘটলো যে এমন মেগা ম্যাচ পিছিয়ে যেতে হলো? কারণ হিসাবে উঠে আসছে সূচি জটিলতা, আর সেই কারণে এই ম্যাচটি কবে হবে তা নিয়ে এখন অব্দি কোনো দীর্ঘ ঠিক হয়নি। আপাতত আর্জেন্টিনা এবং স্পেন দুই দলেরই সামনে খাসা ক্রীড়াসূচি, তাই ফিনালিসিমা পিছিয়ে যাচ্ছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানাচ্ছে 2026 সালের মার্চ কিংবা এপ্রিলে হতে পারে এই ম্যাচ। ফাইনালে হারলেন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। 19 বছর বয়সী জাকুব বেনসিকের কাছে হারলেন 37 বছরের টেনিস তারকা। মায়ামি ওপেনের ফাইনালে অঘটন ঘটালেন জাকুব। জোকোভিচকে স্ট্রেট সেট 7-6, 7-6 হারিয়ে নিজের প্রথম এটিপি প্রতিযোগিতা জিতলেন চেকিয়ার টেনিস খেলোয়াড়। জোকোভিচকে দেখেই টেনিস খেলা শুরু জাকুবের, অর্থাৎ নিজের গুরুকেই হারিয়ে দিলেন তিনি। ফাইনালে নামার আগে জোকোভিচের চোখে ফুলে গিয়েছিল। সেই পরিস্থিতিতেই খেলেন তিনি, লড়াইও করেন, কিন্তু জাকুবের কাছে দুটি সেটেই টাই ব্রেকারে হারলেন। গোটা ম্যাচে মোট 14টি এস মারেন জাকুব, সেখানেই সমস্যায় পড়েন জোকার। নবম কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে এটিপি ট্রফি জিতলেন জাকুব। মায়ামি ওপেনের সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন আরিনা সাবালেঙ্কা। তার প্রতিপক্ষ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় জেসিকা পেগুলা। খেলা ফল 7-5, 6-2 স্ট্রেট সেটে তিনি হারান। খেলার দ্বিতীয় সার্ভের ক্ষেত্রে 28% এগিয়েছিলেন বেলারুশিয়ান সাবালেঙ্কা। প্রায় 1 ঘন্টা 30 মিনিট ধরে কোর্টে লড়াই চলেছে। মিয়ামি ওপেনে এই প্রথমবার রানার্স আপ হলেন জেসিকা পেগুলা। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিল তাকে। আরিনা সাবালেঙ্কা এই প্রথমবার মিয়ামি ওপেন চ্যাম্পিয়ন হলেন। এছাড়াও মরশুমের দ্বিতীয়তম WTA 1000 জয় করলেন। খেলার পর সাবালেঙ্কা বলেছেন, সমর্থকরা 12 দিন ধরে আমার পাশে ছিলেন, তাদেরকে উৎসর্গ করলাম আমার এই বিশেষ ট্রফি। আর্জেন্টিনার কাছে 1-4 গোলে বিধ্বস্ত হওয়ার পরেই দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে নতুন কোচের সন্ধানে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ব্রাজিল অলস্টার দলের হয়ে ভারতে ম্যাচ খেলতে এসে দুঙ্গা বলেছেন, আমাদের দেশেই অনেক ভালো ভালো কোচ রয়েছে, বিশ্বকাপে আর মাত্র 1 বছর বাকি, অথচ আমরা এখনো নতুন কোচ খুঁজে চলেছি, এই কারণেই পিছিয়ে পড়ছে ব্রাজিল। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। কিয়ান রয়েছেন চেন্নাই এফসি দলে। সদ্য মাল্লো মার্কোয়েজের ভারতীয় ফুটবল দলে ছিলেন মার্কারটান লুইস নিক্সন। তার বাবা লুইস নিক্সন অতীতে ভারতের জার্সি গায়ে খেলেছেন। বাবা ছেলে ফুটবলের আঙিনায় সফল হওয়ার কাহিনীতে নতুন সংযোজনে আশা দেখছেন অনেকেই। মেহতাব হোসেনের ছেলে জিদানকে ঘিরে। ঈদকে কেন্দ্র করে কলকাতায় বাড়িতে যখন আত্মীয় আনাগোনা এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা, তখন সুদূর গোয়ায় ফুটবলের টানে আটকে জিদান। ঈদের আনন্দ ভুলে ফুটবলে ডুবে টেম্পোর জার্সি গায়ে অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-17 আই লিগের ম্যাচ খেলার অপেক্ষায়। প্রিয় ফুটবলার জিদানের নামেই নিজের ছেলের নামকরণ করেছিলেন বাংলার মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন। খালিদ জামিলকে জাতীয় ফুটবল দলে কোচ করার দাবি করল ইস্ট বেঙ্গল। মাল্লো মার্কোয়েজের কোচিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারেনি ভারত।
খুবই খারাপ ফুটবল খেলেছে শিলংয়ের মাঠে। সবচেয়ে বড় কথা, গোল করার জন্য অবসর নেওয়া সুনীল ছেত্রীকে ফিরিয়েছেন মার্কোস। এইসব দেখে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, আমাদের দাবি খালিদ জামিলের হাতে জাতীয় টিমের দায়িত্ব তুলে দেওয়া হোক। বিদেশি কোচের পারফরমেন্স তো আমরা দেখলাম, আর কত খারাপ খেলবে। খালিদ অন্তত এর চেয়ে ভালো কাজ করবেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক। না না, আমাদের প্রিয় দর্শক, এমন কোনো ঘটনাই ঘটেনি। কোচ মলিনার নেতৃত্বেই জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। দিনটা কি আজ ভুলে গেলেন? এপ্রিল ফুল।